বাংলাদেশ কিন্তু একটা বিশাল সিদ্ধান্তের সামনে এসে দাঁড়িয়েছে। সামনে গণভোট। আর এই গণভোটে মাত্র একটা ভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নিয়ে 4টি বড় সিদ্ধান্ত নেওয়া হবে। এবারের গণভোটের মূল বিষয়গুলো আসলে কি আর কিভাবে একটা মাত্র হ্যাঁ বা না ভোট দেশের সংবিধান থেকে শুরু করে সরকার পর্যন্ত সবকিছু বদলে দিতে পারে, চলুন এটা নিয়েই বিস্তারিত কথা বলা যাক। দেখুন, ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে, ব্যালেটের প্রশ্নটা কিন্তু তার চেয়ে অনেক গভীর। ভোটারদের একটা মাত্র হ্যাঁ বা না ভোটের মধ্যে দিয়ে বেশ কয়েকটি বড় প্রস্তাবের ব্যাপারে মতামত দিতে হবে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে এই একটা ভোটের ভেতরে আসলে কি বিষয় লুকিয়ে আছে। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো নির্বাচন কমিশনের দেওয়া সেই লিফলেট। ভোটারদের কিন্তু ঠিক এই প্রশ্নটারই মুখোমুখি হতে হবে। এর ভাষাটা খেয়াল করলেই বুঝবেন এটা সাধারণ কোনো ভোটের প্রশ্ন নয়। দেখুন, এখানে 4টি আলাদা আলাদা প্রস্তাবকে একটা মাত্র প্রশ্নের নিচে নিয়ে আসা হয়েছে, যা পুরো বিষয়টাকে দেশের কাঠামো বদলের একটা প্যাকেজের মতো করে তুলেছে। আচ্ছা, তো চলুন একটু গভীরে যাই। সবার আগে আমাদের বুঝতে হবে এই গণভোটটা হঠাৎ করে কেন আয়োজন করা হচ্ছে, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এই গণভোট কিন্তু আকাশ থেকে পড়েনি। এর শুরুটা হয়েছিল 2024 সালের সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। ওই আন্দোলনের ফলেই তো অন্তর্বর্তী সরকার আসে, আর তাদেরই তৈরি করা বিভিন্ন সংস্কার প্রস্তাব জনগণের সামনে অনুমোদনের জন্য নিয়ে আসাই এই গণভোটের মূল কারণ। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে। যদি কেউ হ্যাঁ ভোট দেন, তাহলে তিনি ঠিক কোন বিষয়গুলোতে সম্মতি দিচ্ছেন। চলুন ব্যালেটের এই লম্বা প্রশ্নটাকে একটু ভেঙে ভেঙে দেখি। ভোটারদের যে প্রশ্নটার উত্তর দিতে হবে সেটা আসলে একটা প্যাকেজ ডিল। এর আনুষ্ঠানিক নাম জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। মানে একটা হ্যাঁ ভোটের মাধ্যমে ভোটাররা শুধু সংস্কারের প্রস্তাবগুলোকেই না, বরং ওইগুলো কার্যকর করার জন্য যে আদেশটা জারি করা হয়েছে সেটাকেও পুরোপুরি মেনে নিচ্ছেন। চলুন দেখি এই প্যাকেজের ভেতরে আসলে কি আছে। হ্যাঁ, ভোটের প্রথম সম্মতিটা হলো নির্বাচন ব্যবস্থা নিয়ে। এর মানে হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে, আর নির্বাচন কমিশন সহ অন্য প্রতিষ্ঠানগুলোকে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে নতুন আর স্বাধীন প্রক্রিয়ায় গঠন করা হবে। দ্বিতীয় প্রস্তাবটা সংসদের চেহারাটাই পুরোপুরি বদলে দেবে। এখন যেমন আমাদের সংসদ এক কক্ষের, সেটার বদলে 2টো কক্ষ চালু হবে। এর মধ্যে 100 সদস্যের একটা উচ্চ কক্ষ থাকবে, যা আইন তৈরির পদ্ধতিতে একটা নতুন মাত্রা আনবে, আর সংবিধান বদলানোর মতো বড় সিদ্ধান্তে তাদেরও সম্মতি লাগবে। তৃতীয় প্রস্তাবে একটা বিশাল প্যাকেজ আছে, যেখানে মোট 30টা সংস্কার বাধ্যতামূলক করা হবে। এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2বার করা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, আর বিচার বিভাগের স্বাধীনতার মতো যুগান্তকারী বিষয়গুলো। হ্যাঁ ভোট দেওয়ার মানে হলো এই সবগুলো পরিবর্তনে একবারে সম্মতি দেয়। আর সবশেষ মানে চতুর্থ প্রস্তাবটা হলো একটা অঙ্গীকারের মতো। এর মাধ্যমে ভবিষ্যতের সরকারগুলো জুলাই সনদে বলা বাকি সংস্কারগুলো করতে আইনত বাধ্য থাকবে। এটা নিশ্চিত করার চেষ্টা যে সংস্কার প্রক্রিয়া যেন মাঝপথে থেমে না যায়। তো এই হলো হ্যাঁ ভোটের প্যাকেজ। কিন্তু ব্যাপারটা এত সোজাসাপটাও না। এই গণভোটের প্রশ্ন আর এর আইনি ভিত্তি নিয়ে বেশ কিছু বিতর্কও তৈরি হয়েছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। সমালোচকরা ঠিক কি বলছেন, তাদের মূল কথাটা প্রথম আলোর এই উদ্ধৃতিতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। তাদের মতে এতগুলো আলাদা আলাদা বিষয়কে যখন একটা হ্যাঁ বা না প্রশ্নের মধ্যে বেঁধে ফেলা হয়, তখন ভোটারের স্বাধীনভাবে পছন্দ করার সুযোগটা আসলে কমে যায়। সরকারের যুক্তিটা হলো এই সংস্কারগুলো একটা আরেকটার সাথে এমনভাবে জড়িত যে এগুলোকে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ হিসাবেই হয় গ্রহণ করতে হবে, না হলে বর্জন করতে হবে। অন্যদিকে সমালোচকরা বলছেন, একবার ভাবুন তো, এমন তো হতেই পারে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কিন্তু সংসদে 2টো কক্ষ করার বিপক্ষে। এই ব্যবস্থায় তার জন্য তো আলাদা করে মত দেওয়ার কোনো সুযোগই থাকছে না। এখানেই না ভোটের একটা বড় যুক্তি চলে আসে। হয়তো প্যাকেজের কিছু জিনিস ভালো, কিন্তু পুরোটা একসাথে মানা সম্ভব না। আরেকটা বড় প্রশ্ন উঠছে এর আইনি ভিত্তি নিয়ে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান রাষ্ট্রপতিকে আইন তৈরির জন্য অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারির ক্ষমতা দিলেও এই ধরনের আদেশ বা অর্ডার জারির কথা সরাসরি বলে না। এর জবাবে সরকার বলছে এই ক্ষমতাটা সংবিধানের থেকেও বড় উৎস থেকে এসেছে, আর সেটা হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাওয়া জনগণের সার্বভৌম ইচ্ছা। সব তর্ক বিতর্কের পর দিন শেষে তো রায় আসবে একটাই, হয় হ্যাঁ না হয় না। চলুন একদম পরিষ্কারভাবে দেখি কোন ফলাফলে দেশের জন্য কি অপেক্ষা করছে। এই স্লাইডটাই কিন্তু পুরো গণভোটের সারমর্ম।
যদি হ্যাঁ জেতে তাহলে দেশ একটা বড় ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে আর নতুন সংসদ সংবিধান সংস্কারের দায়িত্বও পাবে। আর যদি না জেতে তাহলে সবকিছু যেমন ছিল তেমনই থাকবে, মানে ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী দেশ চলবে। দুটো পথ কিন্তু একেবারে ভিন্ন। শেষ পর্যন্ত সব বিশ্লেষণ শেষে বল কিন্তু চলে যাচ্ছে সাধারণ মানুষের কোর্টে। এই ভোটটা শুধু একটা সাধারণ রায় নয়, এটা আসলে দেশের গতিপথ ঠিক করে দেওয়ার একটা মুহূর্ত। সরকারের এই প্রচারণার স্লোগানটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেশের চাবি আপনার হাতে। কথাটা আসলেই সত্যি। দেশের চাবি সত্যি এখন জনগণের হাতে। তাদের সবার সম্মিলিত সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। এই পোস্টারটা সেই বিশাল দায়িত্বের কথাই আমাদের মনে করিয়ে দিচ্ছে। পুরো ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে মাত্র একটা সংখ্যার উপর, ১। প্রত্যেক ভোটারের একটা মাত্র ভোট। কিন্তু এই কোটি কোটি এক মিলেই লেখা হবে বাংলাদেশের ভবিষ্যতের ইতিহাস। তাহলে শেষ প্রশ্ন এটাই, এই গণভোটটা কি শুধুই কিছু আইন বদলানোর ভোট, নাকি এটা আসলে ঠিক করে দেবে আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে? উত্তরটা তো ব্যালট বাক্সেই পাওয়া যাবে।